সুপ্রভাত বন্ধুরা, ভালোবেসে কলকাতায় পর্ব 6-এ আমরা আজকে আছি সোদপুরের পানিহাটিতে। বন্ধুরা, আমরা এখন সোদপুরে নেমে গেছি আর আজকে আমরা যাচ্ছি বারোরঘাট মন্দিরে। আমি আর এই যে বিবেক, আমি যাচ্ছি দর্শন করতে, বিবেক যাচ্ছে অন্য কিছু ভোলাতে, সেটা তোমাদেরকে শেয়ার করলাম না। তো আস্তে আস্তে আমরা যাবো আর এই ডিটেলস তোমাদেরকে শেয়ার করবো, কীভাবে আসতে হবে, কী আছে XYZ। আমরা এই ট্রাভেলটা হেঁটে হেঁটেই করবো, কারণ এটা লাগবে 15 মিনিট। তো আমরা হেঁটেই যাবো। আর তোমরা চাইলে গাড়ি ইউজ করতেই পারো, মানে টোটো অটো 15 টাকা করে টোটো অটোতে নেই, তাই তো ভাই? হ্যাঁ, ওকে। তো আমরা হাঁটতে হাঁটতে এখন পৌঁছালাম চৌমাথা। তো এখানে এই যে সোজা যে দিকটা যাচ্ছি আমরা, এই দিকটা সোজা যদি ওই পারে চলে যাই তাহলে গঙ্গার ঘাটে পৌঁছে যাব। আর এদিকটা তোমার ডানলপ, আর এদিকটাতে ব্যারাকপুর। আমরা যদি মন্দিরে যাবো তো আমরা এই রাস্তাটাই যাবো। বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি বারোঘাট মন্দিরে, আর সাথে ত্রাণনাথ বাবুর ঘাট। আর ত্রাণনাথ বাবুর ঘাটের পাশেই আছে ত্রাণনাথ বাবুর কালীবাড়ি আর সৎসঙ্গ ঠাকুরবাড়ি পানিহাটি, আর ইস্কন টেম্পল শ্রী শ্রী গৌরনিতাই মন্দিরে। আর একটা জায়গায় যাব, সেটা পুরোপুরি সাসপেন্স তোমাদের কাছে। আর বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি অলরেডি বারোঘাট মন্দিরে। উত্তর 24 পরগনার পানিহাটি 700 বছরেরও পুরনো ঐতিহ্য বহন করে চলেছে। আমরা আজ এই পর্বে তার মধ্যে এই কটি স্থানে যাব, আর অলরেডি আমরা পৌঁছে গেছি বারো মন্দির ঘাট। বারো মন্দির ঘাট গঙ্গার তীরে অবস্থিত একটি মনোরম ঐতিহ্যবাহী স্থান, যেখানে 12টি প্রাচীন শিব মন্দির আছে। এই মন্দিরগুলো দুপাশে ভাগ করা আছে, একদিকে 6টা আর একদিকে 6টা, আর মধ্যে আছে গঙ্গায় যাওয়ার জন্য ঘাট। এই স্থানটি তার শান্ত নদীর দৃশ্য এবং ঐতিহ্যবাহী তাৎপর্যের জন্য খুবই বিখ্যাত। ঐতিহ্যবাহী বাঙালি মন্দিরের স্থাপত্য এবং নদীর তীরে নির্মল পরিবেশ উপভোগ করার জন্যে সবসময় দর্শনার্থী এখানে আসতেই থাকে। প্রায় 200 বছর আগে 1213 বঙ্গাব্দে শ্রী নবীনচন্দ্র দত্ত এই ঘাটটি এবং এই সংলগ্ন 12টি মন্দির নির্মাণ করেছিল, আর এই কারণে এই ঘাটটির নাম বারো মন্দির ঘাট। এখন আমরা যাচ্ছি বারো মন্দির ঘাটের ঘাটে, মানে গঙ্গার পাড়ে। তো গঙ্গার পাড়ে ভিউটা দেখতেই পাচ্ছি, এখানে খুব সুন্দর একটা ভিউ থাকে এবং এখানে অল টাইম দুপুর বলো সন্ধ্যে বলো সবসময় সময় কাটাতে খুব ভালোবাসে। আমরা যদিও দুপুরবেলা গেছিলাম, আর দুপুরবেলা লোকের দেখো কত ভিড়, তাহলে ভেবে দেখো বিকালে আর কত ভিড় হতে পারে। এখানে ঘাট কাজের খুব ভিড় থাকে, অনেকেই এখানে ঘাট কাজের কাজ সম্পন্ন করে, তো তার জন্য এখানে সকালের দিকে একটু ঘাট কাজের চাপটা একটু বেশি থাকে। অবশেষে বন্ধুরা, আমাদের বারো মন্দির ঘাট দর্শন শেষ হলো। এবার আমরা যাব পরের লোকেশনটাতে, মানে ত্রাণবাবুর ঘাটে। বন্ধুরা, আমরা এখন জাস্ট মন্দিরটা থেকে বেরোলাম। এই পেছনে যে গেটটা যেটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মন্দিরটার গেট। আর তার থেকে একটু সামনে, মানে আমার এই সামনের দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মন্দিরটা, পেছন দিকে যেটা দেখো সেটা একটা নতুন ঘাট। তো এই ঘাটটাতে আমরা যাব, ঘাটটাও খুব সুন্দর। তো তোমরা আসলে এটার সাথে যদি বোর ফিল করো, আই থিঙ্ক ফিল করবে না, যদি ফিল করো তাহলে সামনের ঘাটটা তোমরা দেখতে পারো। এখানটাতে অনেক পুরনো বাড়ি দেখা যায় এখন। বাড়িটা পুরনো হলে কি হবে, দেখো তালাটা নতুন, একদম নতুন তালা। সব বাড়ির স্ট্রাকচার একটা পুরনো ধাঁচ এখানে পেয়েই যাবে। আর এখন আমরা আছি ত্রাণনাথ বাবুর ভিটে বাড়িতে। তোমাদেরকে সাসপেন্স যে লোকেশনটার কথা বলছিলাম, সেটা ত্রাণনাথ বাবুর ভিটে বাড়ি। এটা তোমাদের ত্রাণনাথ বাবু ঘাটে যাওয়ার পথেই পড়বে, মানে তোমরা যদি বারো মন্দির ঘাট থেকে
ত্রাণনাথ বাবুর ঘাটে হেঁটে যাও তাহলে রাস্তাতেই এটা পড়বে, গুগল ম্যাপে অলরেডি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার সব লোকেশনগুলো। আর এই ত্রাণনাথ বাবুর ভিটের বাড়ি এখন পরিত্যক্ত বলা যেতে পারে, কিন্তু আমরা ভেতরে ঢুকে দেখি এখানে অনেক ফ্যামিলি বসবাস করছে, কিন্তু আমাদের কাছে সঠিক ইনফরমেশান নেই যারা বসবাস করছে তারা ত্রাণনাথ বাবুর রিলেটিভ নাকি অন্য কেউ। কিন্তু ভিটে বাড়ির ভেতরটা তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড জরাজীর্ণ, এখানে মনে হয় বাস উপযুক্ত নয়, তবুও এরা আছে। আর এই লোকেশানটাও দেখে তো বুঝতেই পারছো যখন এখানে ত্রাণনাথ বাবু বাস করতেন তখন এখানে ঢোকা আমাদের পক্ষে হয়তো পসিবল ছিল না, এখন তিনি নেই তাই আমরা ঢুকে মজা করছি আর রিলস বানাচ্ছি, মানে ব্লগ ভিডিও করছি। আমাদের ঐতিহাসিক বাড়িটা খুবই সুন্দর লেগেছে এবং আমরা যদি কাছাকাছি বাড়ি হতো আমরা এখানে রিল শ্যুট করতে আসতাম। আর এই যে মন্দিরটি দেখছো এটা সৎসঙ্গ ঠাকুরবাড়ি পানিহাটি। এই মন্দিরটাতে আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমরা এই মন্দিরটার ভেতরে দেখাতে পারলাম না, আর আমাদের কাছে সময় ছিল না বলে আমরা মন্দিরটার ভেতরে যাইনি। তোমরা অবশ্যই সময় করেছো মন্দিরটার ভেতরটি ঘুরে দেখো। আর এই মন্দিরটির পাশ থেকেই যাওয়ার রাস্তা হচ্ছে ত্রাণনাথ বাবুর ঘাটে। মন্দিরটিতে না ঢুকে আমরা ত্রাণনাথ বাবুর ঘাটেই আমরা প্রথমে যাব। এখানে একটা জিনিস না খুব ভালো লাগলো, একটা টেক্সট দেখে, তোমাকে টেক্সটটাকে দেখো। এখানে ঘাটে বসার সময় 4টে থেকে 6টা পর্যন্ত, ঘাটে গঙ্গার ঘাটে কলেজ ও স্কুল ড্রেস প্রবেশ নিষেধ। গঙ্গার ঘাটের পাশেই তোমার যেটা বললাম, এই যে সৎসঙ্গের যে মন্দিরটা দেখতে পেলে, এই যে সৎসঙ্গ ঠাকুরবাড়ি, এর ঠিক পেছনেই ঘাটটা। আর যেখানেই যাও না কেন ঘাটের রূপ তো একই রকম থাকবে, সেটা খানিকটা এরকম। আর এটি হলো ত্রাণনাথ বাবুর কালীবাড়ি। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি অবস্থিত ত্রাণনাথ বাবুর কালীবাড়ি একটি সুপ্রাচীন এবং জাগ্রত মন্দির। 1694 সালে ঈশান চক্রবর্তীর জামাতা তৈলক্যনাথ মুখোপাধ্যায় এটি প্রতিষ্ঠান করেন, যা স্থানীয়ভাবে হলদে কালীবাড়ি নামেও পরিচিত। গঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরটি দেবী কালী ভৈরব রূপে পূজিত হন। এখানে তন্ত্র সাধনার বিশেষ প্রচলন ছিল, এখন কতটা আছে সেই খবরটা আমি নিতে পারিনি কারণ আমরা একটু অড টাইমে গিয়ে পৌঁছেছিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ভ্রমণের লাস্ট লোকেশন, ইস্কন মন্দির। শোনা যায় চৈতন্য মহাপ্রভু শেষবারের মতন যখন পুরীতে গেছিলেন তখন এখানে একদিন রাত্রিযাপন করেছিলেন। এই মন্দিরটির সবচেয়ে বড় উৎসব হলো দণ্ড উৎসব এবং 1 মাস যাবৎ এখানে খই চিড়ে খাওয়ানো হয়, আর এটি মূলত জুন মাসেতেই হয়। তো আমরা মন্দিরের ভেতরে গিয়ে ঘাটে যাব, ঘাটটা আমাদের খুবই সুন্দর লেগেছে, ঘাটে গিয়ে আমরা কিছুক্ষণ টাইম কাটাবো আর তারপরে হবে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে সোদপুরে নামতে হবে, দেন তোমরা তোমাদের মতন গাড়ি ধরেও আসতে পারো, অথবা আমরা যেভাবে এসেছি সেইভাবেও তোমরা হেঁটেও আসতে পারো, এমন কিছু ডিস্টেন্স না। এবং হেঁটে আসলে আশেপাশে যে সুন্দর দৃশ্যগুলো আছে এবং ছোট ছোট মন্দির অনেক আছে যার সাথে তুমি সুন্দর টাইম কাটাতে পারো। তো বন্ধুরা, আজকে আমাদের ব্লগ এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে নতুন কোনো লোকেশনে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো এবং ঘুরতে থাকো।